এক সময় আবাহনীকে মনে করা হতো আওয়ামী লীগের দল, আর মোহামেডানকে মনে করা হতো আওয়ামী লীগের বিরোধী দল, কিন্তু তারা দুজন একসাথে খেলতো না। ভারত বাংলাদেশকে দেখে সিকিউরিটি কনসার্নের চোখ দিয়ে, যে এই একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল আমার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে, এই জন্য তাকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখতে হবে এবং এখানে অগণতান্ত্রিক সরকার থাকবে যে আমার আজ্ঞাবহ হবে, তাকে আমি নিয়ন্ত্রণ করব। এটা হচ্ছে ভারতের প্রজেক্ট। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল তা আরও অবনতির দিকে মোড় নিয়েছে। এবার ভূ রাজনীতির দাবা খেলায় মিশে গেল ক্রিকেট। ভারতে কট্টরবাদী দলগুলোর আপত্তির মুখে আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিল বিসিবিও। নিরাপত্তার শঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বাস্তব রাজনীতির হিসাবের মাঝে কোথায় দাঁড়িয়ে ঢাকা ও দিল্লি? এই টানাপোড়েন কি কেবল কূটনৈতিক মতভেদ, নাকি এর নেপথ্যে অন্য কিছু? আজকের আলোচনায় খতিয়ে দেখব সম্পর্কের বর্তমান বাস্তবতা, অস্বস্তির কারণ এবং সামনে এগোনোর সম্ভাব্য পথ। বাংলাদেশ ভারত টানাপোড়েন ও রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি NCP। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটি আমি শুরুতেই বলছিলাম, জনাব আব্দুল নূর তুষার, যে এবার ভূ রাজনীতির জালে জড়িয়ে গেল ক্রিকেট। আপনি নিশ্চয় অবগত আছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া হয়েছে এবং জানি আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট আঙ্গন সব জায়গায় সমালোচনার ঝড় বইছে। ক্রিকেটকে কেন রাজনীতিকরণের অংশ করা হলো? ভারতের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? এটা খুবই দুঃখজনক, কেননা খেলা, ধর্ম, সংস্কৃতি এই বিষয়গুলিকে রাজনীতির কুপ্রভাব মুক্ত রাখতে হয়। রাজনীতির তো অনেক সুপ্রভাব আছে, কিন্তু কুপ্রভাব মুক্ত রাখতে হয় এই কারণে যে খেলা দেখতে সবাই যায়, ধর্ম পালন সবাই করে, সংস্কৃতি সবার ভেতরে থাকে। ফলে এই বিষয়গুলিকে রাজনৈতিক প্রভাবের ভেতরে নিয়ে আসতে যেটা হয়, এখানেও এক ধরনের শত্রুতা, বিদ্বেষ এই বিষয়গুলি তৈরি হয়। তো যে ঘটনাটি ঘটেছে এটা খুবই অনভিপ্রেত, কিন্তু এইগুলি আসলে ঘটার মতো জায়গাতে আমরা দুটি দেশই পরিস্থিতিকে নিয়ে যাচ্ছিলাম। আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে যেভাবে এক ধরনের উগ্র বক্তব্য দেওয়া হয়েছে, রাজনৈতিক বক্তব্য, কেন যেন মনে হচ্ছিল যে এক পক্ষ আরেক পক্ষের এই উগ্র লোকদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। ভারতীয়রা চেষ্টা করছেন আমাদের এখানে যারা উগ্র তাদেরকে খেপিয়ে তুলতে, এবং আমাদের এখানে যারা উগ্র তারা চেষ্টা করছেন ভারতের উগ্ররা যাতে খেপে ওঠে। মনে হচ্ছে যেন ওনারা কোনো একটা বিশেষ কোনো খেলা খেলবেন, সেজন্য উগ্র আর উগ্ররা মিলে পুরো পরিবেশটাকে উগ্রতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন মুস্তাফিজ ভারতে না খেললে কি হবে? মুস্তাফিজের আর্থিক ক্ষতি হবে, কিন্তু আমার ধারণা যে এইভাবে একপাক্ষিক চুক্তি বাতিলের হয়তো কোনো টার্মিনেশন ক্লজও আছে, হয়তো তিনি কিছু ক্ষতিপূরণও পাবেন। কিন্তু ক্ষতি কার হবে? আর হবে ক্যালকাটা নাইট রাইডার্সের, ওখানেই তো সম্ভবত তার খেলার কথা ছিল। আর IPL এর জৌলুস একটু কমবে, কেননা মুস্তাফিজ এখন আন্তর্জাতিক পর্যায়ে একজন পরিচিত বোলার। কিন্তু দেখেন, এই যে খেলার রাজনীতিকরণের ফলে কি হয়েছে, আমাদের এখানে আমাদের সবচেয়ে সেরা খেলোয়াড়, যে কিনা বিশ্বের 3 ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে 1 নাম্বার খেলোয়াড় ছিল, তাকেও আমরা বিশ্বকাপে খেলতে দেই নাই। এখানেও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে বোর্ডের উপরে, এবং একজন উপদেষ্টা কিন্তু দাবি করেছেন যে তিনি নিজে নিশ্চিত করেছেন যাতে সে না খেলতে পারে। এই জায়গায় ক্ষতি হয়েছিল কিন্তু বাংলাদেশের পুরোটা, কারণ এই রানগুলি তো বাংলাদেশ পেত, উইকেট পেলে উইকেট বাংলাদেশ পেত, রেকর্ড বুকে বাংলাদেশের নাম লেখা হতো। ওইখানে তো ক্ষতি হচ্ছে ক্যালকাটা নাইট রাইডার্সের আর শাহরুখ খানের আর এই IPL এর, কিন্তু এইখানে তো ক্ষতি হচ্ছে আমাদের দেশের ক্রিকেট টিমের। অথচ একটু উদার হলে অন্তত খেলার সুযোগ দেওয়া সম্ভব ছিল, কারণ খেলা তো আর বাংলাদেশে হয় নাই, বিদেশে হয়েছিল। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের বোধোদয় হওয়া দরকার যে খেলাকে, সংস্কৃতিকে, গানকে, কবিতাকে, এইগুলিকে এইভাবে উগ্র রাজনীতিকরণ করা উচিত না। এগুলোর পেছনে রাজনীতি থাকে, কিন্তু সেই রাজনীতি বিদ্বেষের রাজনীতি না, সেই রাজনীতি ঐক্যের রাজনীতি। আপনি দুইটা ভিন্ন রাজনীতি করবেন, কিন্তু খেলার মাঠে একসাথে খেলবেন। আমার মনে আছে যে এক সময়
আবাহনীকে মনে করা হতো আওয়ামী লীগের দল, আর মোহামেডানকে মনে করা হতো আওয়ামী লীগের বিরোধী দল। কিন্তু তারা দুজন একসাথে খেলতো না। এক সময় একদিকে হাফিজ সাহেব ছিলেন, উনি ফুটবল খেলতেন, এখন যিনি বিএনপির নেতা, উনি প্রায় রেফারিকে ধরে, অনেক মেজাজ ছিল তার, কিল ঘুষি বসিয়ে দিতেন। কিন্তু তার সাথে কি লোকেরা খেলে নাই? খেলেছে তো। এবং ফুটবল খেলাটা এইরকমই, ক্রিকেট খেলাটা এইরকমই। আপনি এই জায়গাতে যে এই রাজনীতিকরণ হয়েছে, ভূ রাজনৈতিক প্রভাব এসে পড়ছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। ক্রীড়াঙ্গন বিষিয়ে উঠবে, এরপরে দেখা যাবে শুধু ক্রিকেট না, অন্যান্য খেলা বন্ধ হবে। আমাদের মেয়েদের ফুটবল দলটা ভালো করছে, আপনি দেখবেন এদের সঙ্গে কেউ খেলবে কেউ খেলবে না। এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের সতর্ক হওয়া দরকার এবং আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের খেলোয়াড়রা, শিল্পীরা, কলাকুশলীরা, যারা সাংস্কৃতিক কর্ম করেন, যারা লেখেন, লেখক, এরা যেন ক্ষতিগ্রস্ত না হন। কারণ একজন লেখক, বিসিবির সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করবেন? বিসিবি যে পাল্টা চিঠি পাঠালো এবং বাংলাদেশ বিসিবি দলকে পাল্টাপাল্টি পাঠাবে না। করছে আর কি, এটা এক ধরনের দেখানো যে আমরা একটা পাল্টা ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই পাল্টা ব্যবস্থা নিয়ে আসলে কার লাভ ক্ষতি হবে? একই ঘটনাই ঘটবে, আমাদের দলটাই খেলতে পারবে না। তাই বলে কি খেলা বন্ধ থাকবে? তা তো আর না। অথবা নিরপেক্ষ ভেন্যুতে খেলা শিফট করতে বলেছেন তারা, শ্রীলঙ্কাতে নিয়ে যেতে বলেছেন, আমি যেটা শুনেছি। নিরপেক্ষ ভেন্যুতে গেলে তখন এমনও হতে পারে যে ওইখানে লোকজন ব্যানার প্রদর্শন করবে, বাইরে বিক্ষোভ করবে। আমরা তো এমন এক সংস্কৃতিতে পৌঁছেছি, ডিম মারার সংস্কৃতিতে। এখন যদি খেলাতেও ডিম মারামারি শুরু হয়ে যায়, সেটা আমাদের জন্য ভালো হবে না। বিগত সময় আমরা ভারতের হেজিমনি দেখেছি। ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি প্রত্যাশা করে? নতজানু হলেই সম্পর্ক মধুর হবে, নইলে তিক্ততার সম্পর্ক হবে, এমনটি কি? বড় দেশগুলির মধ্যে না এই ধরনের মোড়লিপনার একটা চেষ্টা থাকে। আপনি দেখবেন ক্রিকেটেও এরা মোড়লি করে। তিনটা দেশ আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত, এরা মিলে মোড়লগিরি করে। আপনার নিশ্চয় মনে আছে আইসিসি ট্রফিতে আমাদের তখনকার যে বোর্ডের সভাপতি ছিলেন, তিনি নেমে আসতে বাধ্য হয়েছিলেন, তাকে পুরস্কার দিতে দেয়নি, অথচ আইসিসি সভাপতি হিসেবে তার হাত থেকে পুরস্কার দেওয়ার কথা ছিল। তো এইসব মোড়লি তারা প্রায় করেন। তারা ক্রিকেটের রুলস নিজেরা বদলান, নিজেরা ঠিক করেন কম্পিটিশনের রুলস কি হবে, কে কিভাবে খেলবে। আজ সুপার লিগ, কাল রবিন লিগ, পরশু হোম অ্যান্ড অ্যাওয়ে, মানে ইচ্ছা মতো তারা তাদের প্রসেস তৈরি করেন। এবং আপনি লক্ষ্য করবেন যে টুর্নামেন্টগুলিতে এই দলগুলি যাতে অন্তত সেমিফাইনালে কনফার্ম খেলে, সেইভাবে ফিক্সচার পর্যন্ত করা হয়। এই ধরনের রাজনীতি আছে খেলায়। এবং আমি বলবো যে এই মোড়লি করার প্রবণতা বড় দেশগুলো থাকে। এটা আপনি দেখবেন যুক্তরাষ্ট্রে আছে, সে তার এলাকাতে মোড়লি করে। ইউরোপেও কিছু কিছু দেশ আছেন যারা আঞ্চলিক মোড়লি করেন। হ্যাঁ, তো এবং আমরা তো জানি যে ইউরোপের মোড়ল তো হচ্ছেন রাশিয়া। তো এইরকম মোড়লি করার প্রবণতা থাকে এবং এটা থাকে আসলে তাদের পাওয়ারের কারণে। আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে বলা হচ্ছিল যে আসলে আমাদের এইখানে সিস্টেম বদলেছে, কিন্তু পাওয়ারের আচরণ কি বদলেছে? পাওয়ার আর রিসোর্স এই দুইটা একটা আরেকটার সঙ্গে থাকে। পাওয়ার, তার পাওয়ারের মাধ্যমে রিসোর্স গ্র্যাব করার চেষ্টা করে। একসময় ঔপনিবেশিকতা দিয়ে তারা লুটপাট করত, তারপরে একসময় শান্তি রক্ষার নামে তারা লুটপাট করেছে, এখন তারা আবার গণতন্ত্রের নামে লুটপাট করছে। আপনার যদি প্রচুর পরিমাণে শারীরিক শক্তি থাকে অথবা সামরিক শক্তি থাকে, তাহলে আমরা দেখেছি যে পৃথিবীর সকল রাষ্ট্র অতীতে যেমন আচরণ করত, এখনো সেই আচরণই করে, কিন্তু ভিন্ন ভিন্ন অজুহাত দিয়ে। এবং আক্ষরিক অর্থে গ্লোবাল সুবিচার বা বৈশ্বিক সুবিচারের যে ধারণাটি, এটা প্রতিষ্ঠিত হয় নাই। বৈশ্বিক সুবিচারের ক্ষেত্রেও তারা ভেটোর পদ্ধতি রেখেছে, তাদের ভালো না লাগলে তারা না করে দেয়। তো এই বিষয়গুলি কেন নির্ধারিত হয়েছে? এই বৈশ্বিক ভেটো কিন্তু নির্ধারিত হয়েছিল পরমাণু শক্তির উপরে নির্ভর করে। তার মানে আমাদের এইখানে ন্যায় বিচারও বৈশ্বিকভাবেও এক ধরনের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তির উপরে নির্ভরশীল। পৃথিবীতে সেই রাষ্ট্রগুলি প্রকৃতই সার্বভৌম এবং স্বাধীন, যারা কিনা হয় অর্থনৈতিক এবং সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী, অথবা শক্তিশালী দেশগুলি তাদের সার্বভৌমত্বের পেছনে এসে দাঁড়ায়। এখনো কিন্তু পৃথিবীতে প্রকৃত অর্থে গ্লোবাল সার্বভৌম সংস্কৃতি তৈরি হয় না। কিন্তু আমরা এটা ওই আর্টিকেলে ছিল, এটা আমার বাস্তবতা যদি বক্তব্য তুলে না। ধরি, আমরা দেখলাম যে কূটনৈতিক মিশনে হামলা বিক্ষোভের ঘটনা ঘটেছে, দুই দেশের রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টে তলবের ঘটনাও ঘটেছে। প্রতিবেশী পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই যে ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এর আসলে ভবিষ্যৎ তর্জমাটা কি? আমার মনে হয় আমাদের রাজনীতিবিদদের চিন্তা করা উচিত যে প্রত্যেক অ্যাকশনের তো একটা রিয়াকশন আছে এবং প্রত্যেক অ্যাকশনের একটা ইম্প্যাক্ট আছে। পলিটিক্যাল বক্তব্য থেকে শুরু করে পলিটিক্যাল কর্মসূচি সবকিছু দেওয়ার সময়
দেশের স্বার্থ সামনে রাখা দরকার এবং এমনভাবে আচরণগুলি করা দরকার যাতে দীর্ঘমেয়াদে আমাদের দেশের বাণিজ্য, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। দিনের শেষে চাল ডাল আমদানি করতে হয়, দিনের শেষে পেঁয়াজ লাগে, রসুন লাগে, দিনের শেষে কারো ইলিশ লাগে, হ্যাঁ, কারো পান লাগে, হ্যাঁ, কারো সুপারি লাগে। তো এই জিনিসগুলি তো আসলে দিনের শেষে আমাদের দরকার হয়। তাই আমাদের সম্পর্ক এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত না যেখানে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। আমাদের দেশের জন্য আমাদের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো ওই অর্থনীতি হিসেবে শক্তিশালী দেশ না। সেই কারণে আমাদের রাজনীতি যেন কোনো কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত না করে সেই দিকে খেয়াল রাখা খুবই জরুরি। আমি দুঃখের সাথে বলবো যে ইদানিং বেশ কিছু কর্মসূচি হয়েছে যেগুলি আসলে উগ্রতাকে উস্কে দিয়েছে, এক ধরনের বন্ধুত্ব বিরোধী কাজ হয়েছে। এগুলি না করলেও এই প্রতিবাদ জানানো সম্ভব ছিল, কিন্তু আমার মনে হয় যে কোনো কারণে এই কাজগুলি করা হয়েছে এবং এর একটা ইম্প্যাক্ট তো পড়বে, সেটাই পড়ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার, সারোয়ার তুষার। রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা দেখেছি বাংলাদেশ ভারতের সম্পর্কের বাস্তবতাও কিন্তু পাল্টে গেছে। কিন্তু আব্দুল নূর তুষার যে বিষয়টি ইন্ডিকেট করেছে, আমি সেখান থেকে প্রশ্নটি যদি আপনার কাছে রাখি যে আমরা কতটা দায়িত্বশীল আচরণ করছি প্রতিবেশী হিসেবে। আপনাকে ধন্যবাদ এবং তুষার ভাইকে শুভেচ্ছা। দুই একটা বিচ্ছিন্ন মন্তব্য বাদ দিলে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ গত 1.5 বছর এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে, ভারতের সাথে দায়িত্বশীল আচরণ করেছে। দু একটি উদাহরণ দিয়ে যদি দু একটা ব্যতিক্রম মন্তব্য যেগুলো হয়তো উস্কানিমূলক সেটা আছে, এটা সব দেশেই সবসময় থাকে, বা না বুঝে কিছু মন্তব্য করা সেগুলো ছিল। কিন্তু আমরা একটা জনগোষ্ঠী হিসেবে ভারতের যে প্রধান জিনিসটা কি, সিকিউরিটি কনসার্ন, ভারত বাংলাদেশকে দেখে সিকিউরিটি কনসার্নের চোখ দিয়ে, যে এই একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল আমার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে, এই জন্য তাকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখতে হবে এবং এখানে অগণতান্ত্রিক সরকার থাকবে যে আমার আজ্ঞাবহ হবে, তাকে আমি নিয়ন্ত্রণ করব। এটা হচ্ছে ভারতের প্রজেক্ট। এই প্রজেক্টটা ভেঙে গেছে 5 তারিখের পরে, এবং আপনি যে সিজোফ্রেনিক আচরণ দেখতে পাচ্ছেন ভারতের গত 1.5 বছর আমাদেরকে নিয়ে, যে ধরনের ক্যাম্পেইন তারা ওয়ার্ল্ড ওয়াইড করেছে, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যেভাবে ফুয়েলিং করেছে, এবং তাদের মিডিয়া যে ধরনের কুৎসিত প্রচারণা করেছে বাংলাদেশের বিভিন্ন বিষয়কে নিয়ে, এবং সেখানে মিথ্যা প্রচারণা অনেক আছে, এগুলো ফ্যাক্ট চেকিং করে বের করা হয়েছে যে বিশেষত হিন্দুদের ক্ষেত্রে যে হিন্দু জনগোষ্ঠী এখানে জেনোসাইডের শিকার, হিন্দু জেনোসাইড এভাবে বলেছে তারা। পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে এগুলো সবই মিথ্যা কথা। অন দ্য আদার হ্যান্ড, মৌলভীবাজারের স্বর্ণাদাস নামে আমাদের একজন কিশোরী বিএসএফ এর গুলিতে কিন্তু নিহত হয়েছে। ফলে এই যে সম্পর্কের প্যাটার্নটা, ভারত বাংলাদেশকে প্রতিবেশী কিংবা সমান মর্যাদার একটা রাষ্ট্র হিসেবে কখনোই ভেতর থেকে মেনে নিতে পারে না। কিন্তু এখানে ইতিহাস এবং রাজনীতির কতগুলো বিষয় থাকার কারণে ভারত বাংলাদেশকে কখনো সরাসরি, এটা আমি অনেকবার বলেছি যে সরাসরি সে অ্যানেক্সও করতে পারবে না বা করবে না, অ্যাট দ্য সেম টাইম সে বাংলাদেশের যে স্বাধীন অস্তিত্ব এটাকেও সে হজম করতে পারবে না, বিকজ ইট সেটস অ্যান এক্সাম্পল। বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে টিকে থাকে, এটা দক্ষিণ এশিয়া একটা এক্সাম্পল সেট করে ভারতের জন্য, যেটা থ্রেট। ফলে ভারত সবসময় এটাকে কন্টেইনমেন্ট পলিসি দিকে গেছে। ঠিক আছে, ভারত এটাকে কেন সরাসরি অ্যানেক্স করবে না, তার কারণ হচ্ছে তার কাছে কাশ্মীরের এক্সাম্পল আছে। এই জন্য তার জন্য এমন একটা মডেল দরকার যে আবার এটাকে কেন স্বাধীন একটা সত্যিকার অর্থে মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হতে দেবে না, কারণ এটা একটা দক্ষিণ এশিয়া একটা কোষ হিসেবে, একটা উদাহরণ হিসেবে হাজির হবে। কারণ যেহেতু ভারতের প্রজেক্টটা হচ্ছে যে ওয়ান পিপল, হিন্দু নেশন, হিন্দুস্তান, তো ভারত তো আসলে মেনি পিপলের একটা সমাহার, ফেডারেশন। এইটা তখন বলা সম্ভব হবে যে বাংলাদেশ যদি আলাদাভাবে টিকে থাকতে পারে, তাহলে আমরাও ভারতের মধ্যেই আরো ফেডারেল, আরো স্বায়ত্তশাসন নিয়ে টিকে থাকতে পারি, ভারতের ওই রাষ্ট্রীয় অখণ্ডতাটাকে মেনে নিয়েই। তো এই যে জিনিসটা, এটা যেন উদাহরণ হিসেবে ভারতের বিভিন্ন অঞ্চল আপনি জানেন যে স্বায়ত্তশাসন কেন্দ্রিক কিছু বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আছে, কিন্তু এর বাইরেও স্বায়ত্তশাসন কেন্দ্রিক গণতান্ত্রিক আন্দোলনও আছে। এটাকে দমানোর জন্য বাংলাদেশকে তারা একটা উদাহরণ হিসেবে আসতে দিতে চায় না। ফলে তার জন্য একদিকে যেমন সে এটাকে এটাকে এনেক্স করতে পারবে না, আবার একদিকে সে এটাকে স্বাধীনভাবে বিকশিত হতে দেবে না। ফলে তার জন্য বেস্ট মডেল হচ্ছে আপনার একটা কন্টেইনমেন্ট মডেল, যে এটাকে কাঁটাতার দিয়ে আমি ঘেরাও করে রাখবো, এখানকার অভ্যন্তরীণ সার্বভৌমত্বের বিষয় আসলে আমি সবসময় হস্তক্ষেপ করব, এমনকি তার অভ্যন্তরীণ নিরাপত্তার যে বিষয়, ইন্টেলিজেন্সের যে বিষয় আসে সেখানেও আমি হস্তক্ষেপ করব। এমনকি আপনি দেখেছেন এখন যে গুমের রিপোর্টগুলো, আজকেও গুমের একটা রিপোর্ট গেছে কিন্তু সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, গুমের রিপোর্টে দেখা যাচ্ছে যে এই গুমগুলোর সাথে ভারত জড়িত। ফলে ভারত এখানে নানাভাবে আমাদের বিকাশকে স্তব্ধ করতে চেয়েছে। এখন এর বিপরীতে আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, যে আপনি আমাদের বিষয় আসলে নাক গলাবেন না, আমরা আপনার সিকিউরিটি কনসার্ন যেটা আছে সেটা মিট আপ করবো, এটুকুই হচ্ছে বিষয়।
কিন্তু এটাকে ভারত মানে ৫ তারিখের পর থেকে তার প্রতি অনুগত লয়াল যারা ছিল তারা যেহেতু এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ফলে ভারত হচ্ছে এটাকে সবসময় মানে আনস্টেবল করার জন্য বাংলাদেশকে হেন কোনো কাজ নেই তারা করে নাই। এবং ৫ তারিখের পর থেকে আমরা কিন্তু ভারতের তরফ থেকে একটি বার্তা বারবার শুনেছি যে নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল হবে। তার মানে অন্তর্বর্তী সরকার কি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না? মেনে নেয় নাই, তার কারণ হচ্ছে তারা এই গণঅভ্যুত্থানটাকে মানতে চায় না। তারা এই গণঅভ্যুত্থানটাকে একটা ষড়যন্ত্র, এবং আপনি ওই যে বিনা সিকরি সহ ভারতের যারা বাংলাদেশ বিশেষজ্ঞ তাদের বিভিন্ন সময়ের বক্তব্যে আমরা দেখেছি তারা কিন্তু এটাকে গণঅভ্যুত্থান মানে বাংলাদেশের জনগণ একটা নিজের শক্তিতে একটা গণঅভ্যুত্থান করে একটা প্রচন্ড ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা ভারতের পক্ষে মানা সম্ভব না। ফলে তারা এর মধ্যে ষড়যন্ত্র খুঁজবে, কখনো মার্কিন ষড়যন্ত্র, কখনো এখানে ভেতরে কু, এরকম নানা উপাধিতে তারা এটাকে মানে দেখাতে চাইবে। আমি গণঅভ্যুত্থানের পরপর ভারতীয় মিডিয়ায় কিভাবে বাংলাদেশকে পোট্রে করা হয়েছে এবং তার ইনহেরেন্ট প্রবলেমগুলো কী, এটা নিয়ে একটা প্রায় ২০ পাতার উপর একটা প্রবন্ধ আমি উপস্থাপন করেছিলাম একটা সেমিনারে ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেখানে আমি এই জিনিসগুলো আমি দেখিয়েছি তারা কিভাবে এগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা তাদের মিডিয়া বলেছে যে বাংলাদেশ ইজ নাও পোটেনশিয়াল এনিমি। এটা মানে হচ্ছে যে আগে ছিল না, কিন্তু এখন পোটেনশিয়াল এনিমি, সম্ভাব্য শত্রু সবসময় সে হয়ে গেছে। এবং আপনি আমাদের দিক থেকে কিছু আলগা পটকা মন্তব্য সেগুলো তো আমরা নিন্দা করবই, কিন্তু তাদের দায়িত্বশীল পর্যায় থেকে যেমন বিহারের মুখ্যমন্ত্রী কিংবা বিহারের কোনো দায়িত্বশীল মন্ত্রী কিংবা ধরা যাক ত্রিপুরার রাজা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু স্ট্রাইক সিটিজি, চিটাগংকে স্ট্রাইক করো, বিচ্ছিন্ন করো, এই ধরনের কথাবার্তা ক্রমাগত বলে যাওয়া হয়েছে, মিডিয়ার মধ্যে বলে যাওয়া হয়েছে। এবং এটা বলার প্রেক্ষাপটটা আমি যেটা ব্যাখ্যা করলাম যে সে বাংলাদেশের স্বাধীন অস্তিত্বটাকে মানতে চায় না, এবং মানতে চায় না বলেই আবার সে যেহেতু এটাকে নিজের অংশ করে নিতে পারবে না, তার কিছু কারণ এই 18 কোটি জনগণের বোঝা তাকে বহন করতে হবে, এই জন্য তাকে একটা জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, যে এই জিওগ্রাফিটাকে আমার দরকার কিন্তু এটা ডেমোগ্রাফিটাকে আমার দরকার নাই। তাহলে এটা কি হবে, একটা কন্টেইনমেন্ট পলিসি, যেটাকে আমরা বলতে পারি যে ওয়েস্ট ব্যাংক মডেল, যেটা ইসরায়েল যেটা প্যালেস্টাইনে করেছে, ওই ধরনের একটা মডেলের মতো করে সেটাকে কন্টেইন করতে চায়। এই কন্টেইন করতে চাওয়া থেকে আপনি যাবতীয় প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, এবং সে কখনোই এখানে সবসময় চাইবে যে তার আজ্ঞাবহ একটা সরকার থাকুক। বাংলাদেশের জনগণের কনফিডেন্স যে তাকে নিতে হবে, এবং যেটা তুষার ভাই বললেন রাইটলি যে আপনার আমরা তো প্রতিবেশী, আপনিও বললেন যে প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ নাই, আমাকে পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অসংখ্য জিনিসে এই দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। এমনকি আমাদের অভিন্ন নদীর প্রবাহ রয়েছে, অভিন্ন ভূখণ্ড, মানে ভূখণ্ড বলতে আপনার বন, যে বন এই পারেও আছে ওই পারেও আছে, এর মাঝখানে শুধু দুটো আলাদা রাষ্ট্র রয়েছে, কিংবা পাহাড় আছে এরকম। তো এরকম জায়গায় দুই রাষ্ট্রেরই উচিত হচ্ছে মানে পরস্পরের যেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তো সেই ক্ষেত্রে আমি সেই 10 ট্রাকের পরে বাংলাদেশ প্রশ্নে ভারতের যে উদ্বেগটা তৈরি হয়েছে, এরপরে কিন্তু বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিবিদরা এটা নিয়ে মানে সবসময় বোঝানোর চেষ্টা করেছে যে আমরা আপনাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটার প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে চাই। কিন্তু ভারতের পক্ষ থেকে যে একটা দাদাগিরি সবসময় আমরা দেখতে পেয়েছি, এটা হচ্ছে সংকটের গোড়ায়। তাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের এই অভূতপূর্ব পরিবর্তনটাকে স্বাগত জানানো। এবং আমি ওই তাদের কিছু সেমিনার হয়েছে, সেই সেমিনারের যে কিনোট পেপার যারা যেগুলো প্রকাশ করেছে, সেগুলো আমি যতটুকু খেয়াল করার চেষ্টা করলাম, তারা কিন্তু কিছুতেই মনে করে না যেখানে একটা আসলেই যেটা মাস আপরাইজিং, পপুলার মাস আপরাইজিং আমরা যেটাকে বলি, সেরকম কিছু এখানে ঘটেছে, এটা তারা মনে করে না। এখান থেকেই হচ্ছে তাদের অ্যানালাইসিসটা শুরু হয়। ফলে তারা এটাকে কিভাবে কন্টেইন করবে সেখানে তারা মনোযোগ দিতে চায়। কিন্তু তাদের উচিত ছিল যে প্রধানত আমার কি পলিসিটা, আমার পলিসিটা, বাংলাদেশ পলিসিটা কোথায় ভুল ছিল গত 15 বছর, কেন আমি একটা দেশের নির্বাচনী প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এভাবে হস্তক্ষেপ করলাম, এর ফলে তাদের কি ক্ষতি হয়েছে। এই হস্তক্ষেপের কথা আপনি বলছিলেন, আপনার নজরে আনতে চাই একটি বিষয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন ও সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ এনে দিয়েছে। ভারত কি সে সুযোগ গ্রহণ করবে, নাকি আবারও নগ্ন হস্তক্ষেপ করবে? আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। সারওয়ার তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, সীমান্ত নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, এবং উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন এ সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ এনে দিয়েছে। ভারত কি সে সুযোগ গ্রহণ করবে, না অতীতের মতো নির্বাচন রাজনীতি নিয়ে নগ্ন হস্তক্ষেপ করবে? আমার কাছে মনে হয় ভারত তার কন্টেইনমেন্ট পলিসি থেকে বের হবে না।
মানে তার বাংলাদেশ নিয়ে প্রধানত যে দৃষ্টিভঙ্গিটা, এটা অত্যন্ত ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি, মানে একটা প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি। যে এই আমি যেটা বললাম যে একটা জনগোষ্ঠীকে তার স্বতন্ত্র সমীকরণের মধ্য দিয়ে না দেখে আপনি আপনার সিকিউরিটি কনসার্ন হিসেবে দেখেন, এখান থেকে প্রবলেমটা শুরু হয়। কিন্তু বাংলাদেশকে যদি ভারত কনফিডেন্সে নিতে চায় তাহলে অবশ্যই তাকে মানে তার মানে পুরনো যে পলিসি সেটাকে রিভিজিট করতে হবে, এবং তার উচিত হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। হোয়াট এভার এখানে সরকার কে থাকবে সেটা ভারতে দেখার বিষয় না, এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের সাথে, কারণ সরকার যেই থাকুক জনগণ এবং রাষ্ট্র কিন্তু সবসময় থাকছে, ফলে এটার সাথে সম্পর্ক করাই ভারতের জন্য ভালো। কিন্তু ভারতের ওই যে আমি যে বাংলাদেশ পলিসির কথা বলছি, এটার ব্যাপারে প্রায় সকল দলের মধ্যে একটা বিরল ঐক্যমত্য আছে, এবং পলাতক গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারেও একটা সর্বদলীয় ঐক্যমত্য আমরা দেখেছি। ফলে সবকিছু মিলিয়ে তারা আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন করবে। তারা আবারও নতুন ফরম্যাটে এখানে তাদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে চাইবে, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য পরোক্ষ নিয়ন্ত্রণ যেভাবেই হোক তারা সেটা করতে চাইবে। আগামী সরকারের উচিত হবে, আমরা তো শত্রুতা করতে চাই না, আমরা তো সারাক্ষণ আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া করতে চাই না, আমরাও শান্তি চাই। কিন্তু সেক্ষেত্রে তার উচিত হবে, আপনি খেয়াল করবেন যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের ক্ষেত্রে একটা ফ্রেম এরকম ছিল যে ল্যান্ড ফর পিস, এরকম বলা হতো। অর্থাৎ ইসরায়েল ল্যান্ড দেবে, তার বিনিময়ে প্যালেস্টাইনকে পিস দিতে হবে, শান্তি দিতে হবে। মানে প্যালেস্টাইন হচ্ছে অশান্তির গোড়া, তাকে সে শান্তি যদি নিশ্চিত করে, সে যদি অশান্তি না করে, তাহলে ইসরায়েল যেটা কিনা প্যালেস্টাইনেরই ভূমি, সেই ভূমিটা প্যালেস্টাইনকে দেবে। এরকম একটা এই যে ফ্রেমটা আপনি যদি খেয়াল করবেন যে এখানেও কিন্তু এই ধরনের ফ্রেম আছে যে শান্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, যেন বাংলাদেশই সমস্ত অশান্তির গোড়া। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, এখানে সকল অশান্তির পেছনে ভারতের যে বাংলাদেশের সমস্ত বিষয়ে তাদের যে গোয়েন্দাদের যে নাক গলানো, এটা হচ্ছে প্রধান সমস্যা। এখান থেকে ভারত যদি সরে আসে, তাহলে আমরা ভারতের যে সিকিউরিটি আমরা বুঝি যে আমরা হয়তো এখন ওই আপনার যেটাকে বলে যে ইইউ এর মতো একটা পুরোপুরি খোলা সীমান্ত হতে পারবো না, এই কাঁটাতার এইভাবে থাকবে, সেগুলো আমরা বুঝতে পারি প্র্যাকটিক্যাল কারণটা। তাদের সিকিউরিটি কনসার্নটা আমরা নিশ্চিত করবো, এবং আমাদের ভূমি যেন তাদের কোনো বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে না পারে সেটা আমরা দেখব। কিন্তু ভারতকে কিন্তু দেখতে হবে যে তার যে অন্যায্য হস্তক্ষেপ প্রত্যেকটা মানে আমাদের সেক্টরে, এটা ভারতকে বন্ধ করতে হবে। বলতে চাইছেন আন্তরিকতা কিংবা সহযোগিতা আসলে পারস্পরিক হতে হবে। ডেফিনেটলি পারস্পরিক হতে হবে, এবং বাংলাদেশ সবসময় মানে আমি যেটা বললাম যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বা বিচ্ছিন্ন মন্তব্য বাদ দিলে বাংলাদেশ মানে যথেষ্ট পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে যে সে এটা ঠিক করতে চায়। এবং এই 10 টাকার বিশেষত 10 টাকার ঘটনার পরে বাংলাদেশেরও কিন্তু একটা উপলব্ধি আছে যে এটা করতে দেওয়া যায় না। অন্যের ভূখণ্ডকে যারা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য ব্যবহার করতে চায় সেটা যে ঠিক না, এটা কিন্তু বাংলাদেশের উপলব্ধি আছে। কিন্তু ভারতের দিক থেকে কিন্তু আপনি সেরকম কোনো উপলব্ধি আমি অন্তত দেখতে পাই না। ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। জনাব আব্দুল তুষার, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। নিশ্চয়ই আপনার বেশ কয়েক বছর আগের ঘটনা মনে আছে, যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছিলেন ভারতের সাথে কি কথা হয়েছে তা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। নির্বাচন এলেই আমরা দেখি ভারতের গোপন বৈঠক কিংবা দেন দরবার বাড়ে। এর পেছনে কি কারণ? কারণ আমি জানি না, কিন্তু আমি এই আচরণটি আসলে বৃহৎ রাষ্ট্রের আচরণ, বড় রাষ্ট্রগুলি এই আচরণ করে। কারণ একটু আগে সারওয়ার তুষার যেটা বলছিল যে তারা আসলে তাদের চারপাশের যত রাষ্ট্র আছে তাদেরকে এক ধরনের কন্টেনমেন্ট পলিসির মধ্যে রাখে। তারা মনে করে সব লোক ভারতে ঢুকে পড়তে চায়, যেমন আমেরিকা মনে করে সব মেক্সিকানরা, স্প্যানিশরা আমেরিকাতে ঢুকে পড়তে চায়, কিউবানরা ঢুকে পড়তে চায়। আমেরিকাতে ঢোকার হয়তো অনেক কারণ আছে, কারণ আমেরিকা অত্যন্ত ধনী দেশ, তারা সেইখানে কর্মসংস্থান হয়, ব্যবসা বাণিজ্য হয়, উন্নত একটা জীবন পায়। কিন্তু আমাদের দেশের লোক কেন ওইখানে যাবে, কি উন্নত জীবনের জন্য? এটা কিন্তু কোনো উত্তর নাই, তাই না? এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্য যে কোনো কিছু আমাদের চেয়ে খুব ভালো না সেখানে। ভালো, এখন তো বেশ ভালো ওদের, কিন্তু আগে কম্পেয়ার করলে বা তারও আগে কম্পেয়ার করলে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমরা একই রকম পরিস্থিতিতেই থাকি। এখন এই যে আলোচনার বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমাদের রাজনীতিবিদরাই বা তাদের সঙ্গে আলোচনা করতে কেন আগ্রহী হয়, এই প্রশ্নটা আমাদের করা উচিত। আপনি যে প্রশ্নটা করেছেন আমি এটাকে পাল্টা করি, যে তারা না হয় খুব প্রভাব বিস্তার করতে চায়, তারা এখানে ঢুকতে চায়, অনেক কিছু করতে চায়। আমাদের রাজনীতিবিদরা কিসের আশায় তাদের সাথে মিটিং করে আবার তাদের পরামর্শ শুনে আবার সেটা গোপন রাখে? এখন প্রকাশ করার আগে কি তাদেরকে জিজ্ঞেস করে নেয়? সেটাও কিন্তু আমাদের জানার ইচ্ছা। আপনার মনে আছে আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন, আপনাকে মনে আছে? পররাষ্ট্রমন্ত্রী, উনি তো স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেছিলেন। তারপরে উনি বলেছিলেন তাদের
কবি আমাদের কবি, তাদের চাল আমাদের চাল, কি কি জানি বলেছিলেন, মানে তারা আর আমরা কথা সবাই এক এক। বলেছিলেন যে তলে তলে আপোষ হয়ে গেছে, আমরা আছি দিল্লি, আছি দিল্লি আছি, আমরা আছি। তলে তলে আপোষটি উনি একেবারে সবার বেলায় বলেছিলেন, এমনকি বাইডেনের সাথে সেলফি, মূল উদ্দেশ্য ছিল সেইটা। বাইডেনের সাথে সেলফি তোলার পরে উনি বলেছিলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। তখন আমি প্রশ্ন করেছিলাম যে কথা তলে তলে করেছেন এটা উপরে উপরে বলে দিচ্ছেন কেন? তলে তলে ঠিক করলে তো তলে তলেই থাকার কথা, তলে তলে করে এসে কেউ উপরে উপরে বলে? তো এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমি শুধু এতটুকুই বলবো যে ভারত বৃহৎ রাষ্ট্র, তাদের সঙ্গে অনেক লম্বা বর্ডার আছে যে দেশগুলির, তাদের মধ্যে আমরা একটা, এবং আমাদের সঙ্গে অনেক কমন জিনিসপত্র তারা শেয়ার করেন। এবং আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই অঞ্চলে এবং ভারতে প্রচুর বাংলাভাষী জনগণ আছেন, যেখানে আমরা কিন্তু শুধু যে কমন বন শেয়ার করি কিংবা কমন নদী ব্যাপারটা তা নয়, আমরা খাবার একই রকম খাই, আমরা একই লেখকের বই পড়ি, আমরা একই কবির গান গাই, আমরা একই ধরনের জামা কাপড়ও পরি, আমাদের অনেক ধরনের মিল আছে। আমার ধারণা যে এটাও একটা কারণ যে তারা সবসময় মনে করে যে যাতে তাদের ওইখানে কোনো এরকম বিচ্ছিন্নতার আন্দোলন কিংবা কোনো ধরনের স্বাধীনতাকামী আন্দোলন তৈরি না হয়, সেই জন্য যে জাতি বা যে গোষ্ঠীগুলির মধ্যে অনেক বেশি সাংস্কৃতিক ঐক্য আছে তাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখার জন্য তারা একটা রাজনৈতিক সমস্যা সবসময় জিয়ে রাখার চেষ্টা করে, এবং এখন ধর্ম ব্যবহার করে। এবং এই মুহূর্তে তারা ব্যবহার করছে হচ্ছে যে আওয়ামী লীগ কেন চলে গিয়েছে, এই জন্য বাংলাদেশ ভারতের শত্রু হয়ে গিয়েছে। তো জনগণ হবে ভারতের বন্ধু, কোনো দল তো ভারতের বন্ধু হইতে পারে না। তো আমরা উল্টাটা দেখি, তারা দলকে বন্ধু মনে করে, জনগণকে করে না, এটা ঠিক না। এটা আমি মনে করি যে তাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আর এই দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আমাদের দিক থেকে আমাদেরও কৌশলী হওয়া প্রয়োজন। এমনভাবে কৌশলী হওয়া উচিত যাতে করে এই তথাকথিত একটি দুটি বা পাঁচটি উদাহরণ দিয়ে তারা দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যাগুলিকে ঢেকে রাখার চেষ্টা করতে না পারেন। যেমন সীমান্তে তারা গুলি করেন, একাধিকবার তারা বলেছেন যে এই গোলাগুলি আর হবে না, কিন্তু আমরা দেখেছি এই চুক্তি তারা ভঙ্গ করেছেন। তারা কিন্তু প্রায়শই এইখানে ঢোকেন এবং ঢুকে এটা কেটে নিয়ে যান, সেটা কেটে নিয়ে যান, ছাগল নিয়ে যান, আর ওইখান থেকে গরু আসলে তারা খুব বিরক্ত হয়ে যান, আবার এইখান থেকে ইলিশ মাছ গেলে খুশি হয়ে যান। তো এই সমস্যাগুলি দূর না করলে পরে আমার মনে হয় এগুলা একটা মানে জিয়ে রেখে কিছু লোক এটা সুবিধা নেবে। যদি আপনি একটু যুক্ত করেন যে ভারত না হয় হস্তক্ষেপ করতে চাইবে, আমাদের রাজনীতি নির্বাচন নিয়ে মাথা ঘামাতে চাইবে, আমাদের দুর্বলতার জায়গাটা আসলে কোথায়, আমরা কেন সুযোগ করে দিই? এটা আমাদের ওল্ড জেনারেশন পলিটিশিয়ানদের একটা সমস্যা এবং আত্মমর্যাদার অভাব আছে তাদের মধ্যে, যে কারণে অতীতে আমরা দেখেছি যে কয়েকটা উদাহরণ তো আসলো যে দিল্লি আছে সুতরাং সমস্যা নাই, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক, কিংবা আপনার জিএম কাদের সাহেব যেটা বলেছিলেন নির্বাচনের আগে, তো আমার নিশ্চয়ই মনে আছে ভাই, উনি বলেছিলেন আমি গিয়ে সব বলে আসছি, আমি বলে আসছি যে শেখ হাসিনাকে কেন অনেকদিন ক্ষমতা রাখতে হবে, অনেকদিন কেন ক্ষমতা রাখতে হবে, আমি ভারতকে বুঝিয়ে এসেছি। তারপর যে জিএম কাদের তো এটা খুব আরো ব্ল্যাটেন্টলি বলেছেন যে কথা ওদের সাথে আমরা কথা হয়েছে, ওদের ভারতের কাদের সাথে কথা হয়েছে, ওদের অনুমতি ছাড়া বলা যাবে না, কি কথা হয়েছে এটাও বলা যাবে না, এরকম তারা বলেছেন। এবং এইটা করে তারা আসলে, এবং শুধু এটা না, বাংলাদেশের রাজনীতিবিদদের অতীতে আমরা এটাও দেখেছি যে তারা রাজনীতিটা কিভাবে কূটনৈতিকদের হাতে তুলে দেন, যারা অ্যাম্বাসেডর, বিভিন্ন হাই কমিশনার যারা আছেন, তারা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে। আসলে জামায়াতের আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠকের উদ্দেশ্য কি থাকতে পারে বলে মনে করেন? এটা একটা গোপন বৈঠক ছিল না, সম্ভবত অনানুষ্ঠানিক বৈঠক, এবং সেখানে ওই কূটনৈতিক তিনি অনুরোধ করেছেন বা তিনি বলেছেন জামায়াতের, আমি যেটা আমরা এখানে কিন্তু বাংলায় একটু ভুল অনুবাদ হয়েছে, যেটা আমরা দেখলাম যে তিনি তাকে বলা হয়েছে যে আপনি এই মিটিংটার কথা জানাবেন না। তিনি রয়টার্সকে বলছেন যে আমি তো এরকম অনেকের সাথে মিটিং করি, তিনি আমাকে কেন না করলেন এটা আমি ঠিক বুঝলাম না, এরকম একটা কিছু বলেছে আর কি। আমরা জামায়াত ইসলামের কোনো সমালোচনা থাকলে সেটা করব, কিন্তু এই ক্ষেত্রে বর্ণনাটা কিন্তু বা বয়ানটা কিন্তু এভাবে এসেছে। ফলে তিনি এটা ওই জিএম কাদের সাথে তুলনা চলবে না, কারণ তিনি এটা বরং ওই কূটনৈতিক যে তাকে যেটা না করতে না করেছেন, তিনি তার উল্টোটা করেছেন, অর্থাৎ তিনি কথাটা জানিয়ে দিয়েছেন যে তার সাথে একজন বসেছেন। এবং বসেছেন কেন? কারণ ভারতও মনে করছে যে যারা এখন পাওয়ার কন্টেন্ডার, যারা বাংলাদেশের সামনে ক্ষমতায় আসতে পারে, তাদের সকলের সাথেই তো ভারতকে একটা কোনো না কোনো ধরনের যোগাযোগ রাখতে হবে। এখন জামায়াত ইসলামের সাথে তারা যোগাযোগটা রাখতে চায় সম্ভবত কোনো ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে, কারণ তারা প্রকাশ্যে জামায়াতকে যে ধরনের ফ্রেমিং করতে চায়, আর সেটা যদি তারা আবার যদি তাদের সাথে দেখা সাক্ষাৎ ইত্যাদি করে, তার দুটোর মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। এই কারণে ব্যাকডোর চ্যানেলে তারা দেখা সাক্ষাৎ করে এক ধরনের সম্পর্কের দরজাটা খোলা রাখতে চায় এবং সেটা গোপনও রাখতে চায়। এটা হচ্ছে ভারতের আরেকটা দ্বিচারিতা আর কি। আপনার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই কথা বলা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিশন জানা উচিত, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনাদের
আপনারা কিভাবে বাংলাদেশকে দেখেন সেটা বলা উচিত এবং তাদের কাছ থেকে অ্যাসুরেন্স নেওয়া উচিত যে তারা কিভাবে ভারতকে দেখে। এটা নিয়ে কোনো গোপনীয়তা থাকা উচিত না, কিন্তু ভারত এখানে বিচারিতা করে। এনসিপি প্রার্থীদের হলফনামা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে জনমনে, বিশেষ করে আপনাদের ঘোষিত সম্পদ, আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। আমি সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। স্যার অর্থস্বর ছোট্ট করে জানতে চাই, এনসিপি প্রার্থীদের হলফনামা নিয়ে যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে জনমনে, সে বিষয়ে কি ব্যাখ্যা করবেন? বিশেষ করে ঘোষিত সম্পদ, আয়ের উৎস, কারো বার্ষিক আয় এবং কারো দেখা যাচ্ছে যে পিতার চেয়ে সম্পদের পরিমাণ 18 গুণ বেশি। 1-1.5 বছরের মাথায় আসলে কোন ক্ষমতা বলে এত সম্পদের মালিক হলেন তারা? পিতার চেয়ে কার 18 গুণ বেশি বললেন আমি ঠিক জানি না, তবে ওই যেটা হলফনামার ব্যাপারটা আমি বলি, এই ধরনের ফ্রেমিংয়ের শিকার আমিও হয়েছি। একটা হলো উৎসাহ এবং আগ্রহ থাকা ভালো, কিন্তু এনসিপি নিয়ে সবসময় এক ধরনের নেতিবাচক ফ্রেমিংয়ের চেষ্টা করা হয় এবং এটা সবসময় যারা পরাজিত আওয়ামী লীগ তারা পর্যন্ত করেছে ভুয়া তথ্য দিয়ে। এর বাইরেও যারা সমালোচক সাজার চেষ্টা করে, কিন্তু আসলে তারা এনসিপিকে শুভাকাঙ্ক্ষী মনে করে না, এনসিপিকে যে কোনোভাবে একটা দাগ লাগাতে চায়, তারা এইভাবে নানাভাবে হলফনামা নিয়ে কথা বেশি কথা যে বলছিলাম সেটা হচ্ছে আপনাদের হান্নান মাসুদ, যে তার বাবার সম্পদের চেয়ে 18 গুণ বেশি সম্পদের মালিক। আচ্ছা, এটা তো হলফনামায় সে যে তথ্য দিয়েছে এটা যাচাই বাছাই করেছে রিটার্নিং অফিসার, এবং করে কোনো সমস্যা বা অসঙ্গতি পায় নাই বলেই সেটাকে বৈধ ঘোষণা করেছে। অন্যান্য প্রার্থীরা কিভাবে সম্পদ অর্জন করেছে সেদিকেও মনোযোগ দেওয়া দরকার, কিন্তু সেটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা হচ্ছে না। এটা হচ্ছে, আপনারা তো নতুন রাজনীতির কথা বলছেন, আপনারা তো বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলছেন, তো আপনাদের কাছে নিশ্চয়ই মানুষের এক ধরনের প্রত্যাশা রয়েছে। অবশ্যই প্রত্যাশা আছে, এবং সে মানে যেটা যৌক্তিক প্রশ্ন, যেটা প্রয়োজনীয় সমালোচনা, সেটা অবশ্যই করতে থাকতে হবে। কিন্তু আমি বলছিলাম ফ্রেমিং এর কথা, যে আপনি সবসময় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এনসিপির এই ছেলেরা বা এনসিপি যারা করে তারা আসলে কোনো ধরনের নীতি নৈতিকতার মধ্যে নাই, তারা সবাই দুর্নীতিবাজ, তারা সবাই হচ্ছে আপনার অবৈধভাবে সম্পদ অর্জন করেছে, এরকম একটা ফ্রেমিং দেওয়ার চেষ্টা করা হয়। এইটা করা উচিত না। যেখানে আপনি যদি সুস্পষ্ট অভিযোগ থাকে, যেমন আপনি পুরো একটা বছর এনসিপির বিরুদ্ধে যে সমস্ত চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে, এর বেশিরভাগই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আগে যারা সমন্বয়ক ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো একসময় বিলুপ্ত করে দেওয়া হলো, বিভিন্ন ধরনের সমন্বয়ক তারা যেগুলো করেছে সেগুলো এনসিপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে। আমরা বারবার বলেছি যে এনসিপি একটা রাজনৈতিক দল, তার নেতাকর্মীরা কিছু করলে আপনি সেটা স্পেসিফিক ভাবে বলেন, দুনিয়ার সমস্ত কিছুর দায়ভার আমাদের ঘাড়ে দিয়েন না। কিন্তু সেটা গণঅভ্যুত্থান থেকেই তো জন্ম নিয়েছে এনসিপি, রাইট? তার মানে তো এই না যে এই মানে এক বছরে যা হয়েছে সমস্ত খারাপ কাজের দায়ভার নেবে এনসিপি, আর যত সাফল্য সব ইউনূস সরকারের কিংবা অন্যান্য দলের। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে কিন্তু, যে এখানে স্থিতিশীলতার জন্য একটা দলের প্রধানকে অনিবার্য মনে করা হচ্ছে, অন্যান্য দলকে মনে করা হচ্ছে তারা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য প্রয়োজনীয়, কিন্তু সমস্ত যা নেতিবাচক ঘটনা ঘটেছে এটা সকল দায়ভার এনসিপির। এটা খুবই আনজাস্টিফাইড এনসিপির প্রতি। আমরা তো গত 1.5 বছর ধরে আমাদের যে সকল সমালোচনা, প্রত্যেকটা সমালোচনা মন দিয়ে বোঝার চেষ্টা করলাম, এবং সেখানে আমাদের যে কোনো গাফিলতি নাই, কোনো ঘাটতি নাই তা তো না। আমাদের ডেফিনেটলি অনেক অনভিজ্ঞতা থেকে শুরু করে আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, কি সেটা থেকে আমি যেটা কাজে সেটা আমি শিখবো, কিন্তু সারাক্ষণ একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে রাখা একটা নতুন দলকে, এটা মানে হচ্ছে আপনি আসলে এই দলের বিকাশ চান না। একটা হচ্ছে যে আপনি তার বিকাশ চান এবং তাকে সমালোচনা করে তাকে আরো সামনে আগানোর চেষ্টা করা, যে তুমি তোমার ভুলগুলি সেটা তো করা হচ্ছে না। একই বিষয়ে আপনার মন্তব্য জানতে, যে হলফনামায় যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে জনমনে, এনসিপির নেতাকর্মীদের বিশেষ করে প্রার্থীদের ঘোষিত সম্পদ, কারো বার্ষিক আয় 16 লাখ টাকা দেখানো হয়েছে, কারো আবার সম্পদের পাহাড় দেখানো হচ্ছে, এই বিষয়গুলোকে আসলে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন? বাংলাদেশের নির্বাচনের হলফনামা অধিকাংশ প্রার্থী ভুল অথবা এক ধরনের তথ্য দিয়ে থাকেন, যেটি শুধুমাত্র নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। আর এনসিপির সবার বিষয়ে আসলে আপত্তি উঠছে না, কিছু কিছু ব্যক্তির নামে আপত্তি উঠেছে, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে হান্নান মাসুদকে খুব পছন্দ করি, সহজ সরল একটা ছেলে মনে হয় আমার কাছে। হয়তো সেই কারণেই সে 18 গুণ সম্পদের কথা ঘোষণা করেছে, না করলেও পারত। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সে আসলে কোনো সময় বলেছিল যে সে একটা দরিদ্র অবস্থানে আছে, তাদের ঘরটা ভেঙে গিয়েছে এরকম, আবার সেই পরে এসে বলেছে যে তাদের 1.5 একরের উপর বাড়ি আছে, তারা বেশ অবস্থাপন্ন পরিবার। ফলে একই ব্যক্তির মুখে দুই ধরনের বক্তব্য পাওয়ার ফলে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে। এদের কতটুকু সম্পদ আছে এটা জানার জন্য সকলে কৌতূহলী হয়ে উঠেছেন। এরকম হয়েছে যে আরেকজন বলেছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাই,
কিন্তু বলেছেন পরামর্শক হিসেবে আয় করেন, করতেই পারেন, সেটা কোনো অসুবিধাজনক না। ওই যে ব্যাংক অ্যাকাউন্ট নাই, ওইটা নিয়ে আপনার নিশ্চয় মনে আছে যে একবার খুব সমালোচনা হয়েছিল, ওইটার জের ধরে আবার হয়েছে। কেউ কেউ বলেছিলেন যে তাদের বাপদাদার এত টাকা পয়সা আছে যে গাড়ি ভাড়া করা কিংবা নির্বাচনের খরচের জন্য কোনো অসুবিধা হয় না। তো এরকম বিভিন্ন সময় ব্যক্তির কারণে এটা হয়েছে। এনসিপিতে আমি মনে করি না যে সকলেই দুর্নীতি করেছেন বা সারওয়ার তুষার যেমনটি বলছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপিকে এক ধরনের ফ্রেমিং করা হচ্ছে। রাজনীতিতে কি হয় জানেন, রাজনীতিতে প্রতিপক্ষের ভ্যালুয়েবল যারা ক্যান্ডিডেট কিংবা প্রতিপক্ষের যারা মাথা, তাদের দিকেই সব টার্গেটটা হয় বাংলাদেশে। আমি তো এটার বিরুদ্ধেই বা আমাদের মতো যারা আছেন আমরা এটার বিরুদ্ধেই কথা বলার চেষ্টা করেছি যে যদি সমালোচনা করেন, কাজের সমালোচনা করেন, কিন্তু এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে সমালোচনা করার চেষ্টা করা এটা যেমন ঠিক না, আবার এটাও ঠিক যে খুব স্ববিরোধী বক্তব্য না দিলে ভালো হয়। এটা একটা ছোট্ট কথা আছে যে সত্যবাদীকে সত্যটা মনে রাখতে হয় না, কারণ এটা তো আছেই, এটা ওকে মনে করে বলতে হয় না। কিন্তু যদি আপনি কখনো মিথ্যা বলেন, মিথ্যাটা মনে রাখতে হবে, তা না হলে নিজের মিথ্যা আপনি নিজেই ভুলে যাবেন, পরে একটা নতুন মিথ্যা পয়দা করবেন। তো এইটা আসলে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেন কথাবার্তা বলার সময় এরকম কিছু না বলি যাতে পরে সেটা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। ব্যক্তিগতভাবে আমরা যে কেউই এটা থেকে মুক্ত তা বলবো না, অনেক সময় এটা হয়ে যায়, কিন্তু চেষ্টা করা উচিত যারা এরকম জায়গায় থাকবেন তাদের চেষ্টা করা উচিত যাতে এরকম না বলেন যে আমার তো পকেটে কোনো টাকা নাই, কাউকে কোনো খরচে দিতে পারছি না, পকেটে 10টা টাকাও নাই, পরে ধরেন 70-80 লাখ টাকা আবিষ্কার হলো। এইটা হলে মুশকিল, কি দরকার বলার যে পকেটে 10 টাকা আপনার কাছে প্রশ্ন রাখি। সম্প্রতি জামায়াত আমিরের বক্তব্যে জাতীয় সরকারের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। তিনি বলেছেন আমরা অন্তত 5 বছর দেশটা স্থিতিশীল দেখতে চাই, যদি দলগুলো একমত হয় তাহলে আমরা সবাই মিলে দেশটা চালাবো। জাতীয় সরকারের এই আলোচনার মধ্যেই আপনার একটি ফেসবুক পোস্ট আমার নজরে এসেছে, যেখানে আপনি লিখেছেন দেশে কোনো বিরোধী দল না থাকলে আর সবাই মিলে সরকার বানালে ঘটনা কি হলো, বাকশাল 2.6 হলো। আমি একটু জানতে চাই বাকশালের সাথে যদি আপনি জাতীয় সরকার ইন্ডিকেট করে থাকেন, জাতীয় সরকারের আসলে মিলটা কোথায়? কনসেপচুয়ালি আসলে ওই সময় চিন্তা করা হয়েছিল কি জানেন, যে দেশে সব দল টল মিলে একটা দল করবে এবং তারপরে নির্বাচন হলে ওই দলের সদস্যরাই একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনি যদি নির্বাচনের পরে যারা জিতলো তাদেরকে নিয়ে জাতীয় সরকার করেন তাহলে জাতীয় সরকার হবে না। কেন হবে না? কারণ শুধু জেতা দলগুলোকে নিয়ে আপনি করছেন, হারা দলগুলোকে তো নিচ্ছেন না। আর যদি এটা বলেন যে না, যারা হেরে গিয়েছে এবং যারা জিতেছে সবাইকে নিয়ে করবেন, তাহলে কি হলো, দেশে কোনো বিরোধী দল থাকলো না। কিন্তু জুলাই সনদের একটি বড় বিষয় হচ্ছে একটা ফাংশনিং ডেমোক্রেসি, এবং একটা ফাংশনিং ডেমোক্রেসিতে বিরোধিতাই হচ্ছে একটা মূল জায়গা, যেখানে নীতি এবং আদর্শের বিরোধিতা হয়, কিন্তু মৌলিক প্রশ্নে অর্থাৎ দেশপ্রেম, সার্বভৌমত্ব, সংস্কৃতি, এইসব ব্যাপারে, ধর্ম, এইসব ব্যাপারে একটা বৃহৎ ঐক্য থাকে। কিন্তু দেশকে ভালোবেসে দেশের উন্নতি কিংবা দেশকে পরিচালনার ক্ষেত্রে যে নীতি, এইসব ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং তর্ক থাকে। তো যদি এরকমই হয় যে আমরা যারা জিতেছি এবং আমরা যারা হেরেছি সবাই মিলে আমরা একটা সরকার করলাম, তাহলে নির্বাচন করার দরকার কি? অযথা খরচ। এখনই সবাই বসে একটা জনসভা ডাকুক, ডেকে এরকম আবার ঐকমত্য কমিশনের মতো 50 দিন, 100 দিন, 500 দিন মিটিং করুক, করে তারপর সরকার বানিয়ে শাসন করতে থাকুক। এটা টোটালি গণতান্ত্রিক চেতনার বিরোধী। জাতীয় সরকার করবেন যদি, তাহলে আছে প্রার্থী দিয়ে এত বিরোধিতা তৈরি করছেন কেন? তার চেয়ে বিরোধিতা সব বাদ দেন, দিয়ে একসাথে বসে আলোচনা করেন। জাতীয় সরকারের এই কনসেপ্টটা সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির জন্য ইতিবাচক না নেতিবাচক? এই বিষয়ে বলবো, তার আগে হান্নান মাসুদের বিষয়টা আমি বলি। হান্নান মাসুদ তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন 6 লাখ টাকা, মিডিয়ায় প্রচার করা হয়েছে 98 লাখ টাকা। তিনি বলেছেন যে অ্যাবসলিউটলি লাই এবং মিথ্যা কথা, তিনি এটা তার হলফনামায় বলেন নাই। এবং তার কোনো স্থাবর সম্পদ তিনি বলেছেন যে স্থাবর সম্পদ নাই, এটা হলো হলফনামার তথ্য। কিন্তু এটা মিডিয়ায় এসছে যে তিনি বলেছেন যে টিউশন করে তিনি 98 লাখ টাকা আয় করেন। এটা কিন্তু ভুল, এবং কেন এইভাবে তাকে মিডিয়া ফ্রেমিং এর বা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছে আমি জানি না। এবং যে সকল মিডিয়া কাজটা করেছে তারা কিন্তু এটা পরবর্তীতে মানে ভুল, আপনি যেটা ভুল করলেন এটা কিন্তু ভুল স্বীকারও তারা করেন নাই, যে বা একটা থাকে না রিজয়েন্ডার দেওয়ার ব্যাপার, সেটা থাকে না, মানে দেন নাই। এটা হচ্ছে হান্নান মাসুদের ক্ষেত্রে, আমি এটা এখন একটু চেক করলাম। আর যেটা জাতীয় সরকার বলেছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার সিনিয়র পলিটিশিয়ানস, আমি এই কনসেপ্টটা আসলে বুঝি না। কেন বুঝি না? বিকজ হোয়াট উই নিড একটা স্টেবল ডেমোক্রেটিক সরকার এবং একটা ফাংশনাল তীব্র বিরোধী দল, দ্যাটস ইট। এই যে জাতীয় সরকার যেগুলো বলা হচ্ছে, জাতীয় সরকার হতে পারত গণ অভ্যুত্থানে ঠিক পরপর একদম। কিন্তু আপনি যদি বলেন যে আমি ইলেকশনের পরে জাতীয় সরকার করব, তার মানে দাঁড়াচ্ছে আপনি কি সমস্ত দলকে নিয়ে একটা সরকার করবেন। তাহলে কি প্রথম প্রশ্ন হচ্ছে বিরোধী দল কি থাকবে না?
আর দ্বিতীয় প্রশ্ন আপনি যদি বলেন যে হ্যাঁ বিরোধী দল আমি থাকবে, যদি আপনার কাছে পাল্টা প্রশ্ন রাখি সারওয়ার তুষার, জামায়াত এখন কেন জাতীয় সরকারে যুক্ত না, জামায়াত হওয়ার ইসলাম আগ্রহ প্রকাশ করছে? এখন- জামায়াত কি শক্তিশালী বিরোধী দল হতে পারবে না, না, নাকি জামায়াত- জামায়াত বিরোধী দলে যেতেই চায় না? সেটা জামায়াত ইসলাম বলতে পারবে। আমি বলছি জামায়াত আপনারা তো ইসলাম, জোটভুক্ত। হ্যাঁ বলি একটা একটা করে। প্রথমত জাতীয় সরকারের কথাটা প্রথমে বলেছে বিএনপি, লম্বা সময় ধরে তারা এটা প্রচার করেছে এবং একটা খুব লুক্রেটিভ আইডিয়া হিসেবে প্রচার করার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে যখন গণঅভ্যুত্থানের পরে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল তারা এটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন আমি যেটা বলছিলাম যে আপনি কি বিরোধী দল রাখবেন না? যদি বলেন যে বিরোধী দল রাখবো, তাহলে বিরোধী দল কি আপনার জাতির বাইরে, যে আপনি যাকে জাতীয় সরকার যেটা হবে সেটা সে বাইরে থাকবে? বিরোধী দল তো জাতির অংশ। ফলে এই জাতীয় সরকার মানে ব্যাপারটা এটা শুনতে অনেক মুখরোচক শোনায়, কিন্তু এটা আসলে কতটুকু বাস্তবসম্মত আমি জানি না, বা মানে এটার আসলে ইমপ্লিকেশনটা কি, বিরোধী দলের ভূমিকাটা কি হবে, বিরোধী দল এবং বিরোধী দলের যে কোয়ালিশন তারা কি জাতির বাইরে থাকবে কিনা। জাতীয় সরকারের মানে এটা হতে পারে যে আমরা সরকার এবং বিরোধী দল, আমাদের যেটা দরকার, সরকার এবং বিরোধী দল রাষ্ট্রের কতগুলো অভিন্ন স্বার্থ চিহ্নিত করে কিভাবে সেখানে আমরা দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় স্বার্থে কাজ করব, এই জাতীয় স্বার্থ চিহ্নিত করা দরকার সবার আগে। মানে জাতীয় সরকারের আগে জাতীয় স্বার্থ চিহ্নিত করা দরকার। আমাদের মধ্যে কোনো একটা বিষয়, আমি যেটা বললাম যে ভারতে কিন্তু ওই পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে, এটার জন্য তারা একটা সর্বদলীয় মিটিং ডেকেছে। এটা আমাদের দিক থেকে অবশ্যই জঘন্য, কিন্তু তাদের দিক থেকে আপনি চিন্তা করেন তাদের একটা ইউনিটি আছে। কিছু ব্যাপারে তারা সবসময়, যেমনটি আব্দুল নূর তুষার বলছিল, যদি জাতীয় সরকারই গঠন করা হয় তাহলে আসলে নির্বাচন করে অর্থ ব্যয় করারই বা কি দরকার? না ডেফিনেটলি জাতীয় সরকার, আমি বললাম যে জাতীয় সরকার হয় এই ধরনের অন্তর্বর্তী পর্যায়ে, যে সবাইকে নিয়ে আমি একটা গভর্নমেন্ট ফর্ম করছি এবং যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। নির্বাচনের পোস্ট ইলেকশন মানেই হচ্ছে সরকারের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিরোধী দল। আপনি জানেন যে নেহরুর ওই কথাটা খুব বিখ্যাত, যে তিনি যখন সরকার গঠন করলেন তিনি প্রথমেই বামপন্থী সহ অন্যান্য সবাইকে ডেকে বললেন যে তোমরা শক্তিশালী বিরোধী দল করো এবং আমাদেরকে সমালোচনা করো। এইটা হচ্ছে আমাদের দরকার। এখন জাতীয় সরকার বললে আমরা যেন আবার এটাকে ওই যে প্রশ্নটা তুষার ভাই বলেছেন যে এটাকে একটা বাক্সের দিকে নিয়ে না যাই, যে আমরা আমাদের কারণ আলোচনার হচ্ছে যে একেবারেই এটা শেষ করছি। অসংখ্য বিরোধী ধন্যবাদ জানাচ্ছি দলের সারওয়ার ভূমিকাটা খুব তুষার, ধন্যবাদ ইম্পর্টেন্ট। জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।